দেখো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ক্লাস শুরু করার আগে একটা কোটেশন বলছি। ইউ ক্যান নট গেট মাচ ডান ইন লাইফ ইফ ইউ ওনলি ওয়ার্ক অন দ্য ডেজ হোয়েন ইউ ফিল গুড। জেরি ওয়েস্ট বলেছিলেন। কখনো কখনো কি হয়, আমাদের মুড হয় যে আমরা আজকে সারাদিন পড়বো, তাই না? আর কখনো কখনো আমাদের মুড হয় যে না, আজকে মুড নেই, আজকে পড়ার ইচ্ছা নেই, হয়তো কোনো কারণে ঝগড়া হলো বা কোনো কারণে মাইন্ড অফ। তো আমাদের মুডটাকে চেঞ্জ করে ফেললে যে না, আজকে আমি পড়বো না, আমার পড়তে ইচ্ছে করছে না। দেখো, মুড তো হামেশা সর্বদাই পরিবর্তন হয়ে থাকে, কখনো ভালো কখনো খারাপ, তাই না? কিন্তু ডিসিপ্লিন হচ্ছে এটাই যে আমি এখন কি চাই আর আমি সারা জীবনের জন্য কি চাই, এই পার্থক্যটা সবাইকে বুঝতে হবে, তোমাদেরকে বুঝতে হবে বা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? অর্থাৎ রেগুলারলি একটা ডেডিকেশনের সঙ্গে জুড়ে থাকতে হবে। আর নিজেদের যে লক্ষ্য, যে গোল, যে চিন্তাভাবনা যে আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব না আমি একজন গুড টিচার হব, যার যেটা লক্ষ্য সেই লক্ষ্যের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে রেগুলারলি, একটা ডিসিপ্লিনের সঙ্গে। মুড ভালো থাক বা না থাক, সেটা মুড তো সর্বদা চেঞ্জ হয়, কিন্তু যদি নিজের লক্ষ্যটাকে স্থির রেখে লক্ষ্যের সঙ্গে অ্যাটাচ থাকা যায় ভবিষ্যতের জন্য, সারা জীবনের জন্য, তাহলে কিন্তু রেগুলারলি সেটাকে মেনটেন করতে হবে পড়াশোনাটাকে, ঠিক আছে? আর একটা জিনিস, সর্বদা পজিটিভ ভাববে, কোনো জিনিসকে নিয়ে নেগেটিভ ভাববে না। এই গোটা পৃথিবী একটা ভাইব্রেশনের উপর চলে, জানো তো? কারণ তুমি যদি পজিটিভ থিঙ্কিং করো, দাও, পজিটিভ ভাবো, তুমি যদি খুশি থাকো, তাহলে এই ওয়ার্ল্ড তোমাকে সেই পজিটিভ জিনিসগুলোই দেবে, ঠিক আছে? পজিটিভ ভাবনাগুলো তোমাকে ফিরিয়ে দেবে, একদম বাস্তব এগুলো। তাহলে সর্বদা ভালো থাকবে, পজিটিভ রাখবে এবং হাসি খুশি রাখবে নিজেকে, যাতে এই পৃথিবী তোমাকে সেইগুলোই ফিরিয়ে দিতে পারে। ওকে? আর রেগুলারলি নিজের লক্ষ্যটাকে স্থির রেখে ডেডিকেশনের সঙ্গে পড়াশোনা করবে। আচ্ছা দেখো, আগের দিন রুমানা বলেছিলে যে ট্রান্সভার্সনটা একটু অসুবিধা আছে, তাই না? আচ্ছা দেখো, আমি বলেছিলাম যে আমাদের নাইট্রোজেন বেস কীগুলো অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন অ্যান্ড গুয়ানিন, তাই তো? তাই বলেছিলাম। দেখো, ট্রান্সভার্সন কিভাবে হয় বলেছিলাম যে যখন একটা পিউরিন বেস, তাহলে তোমাকে আগে জানতে হবে পিউরিন বেস কোনগুলো, অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন বেস কোনগুলো, থাইমিন অ্যান্ড সাইটোসিন। তো বলেছিলাম যে একটা পিউরিন বেস যদি পিরিমিডিন বেসের দ্বারা প্রতিস্থাপিত হয়, বা একটা পিরিমিডিন বেস যদি পিউরিন বেসের দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সভার্সন। যেমন ধরো টি টি একটা কি বেশ, পিরিমিডিন বেশ। তাহলে টি যদি পিরিমিডিন বেশ হয়, ওকে, টি এর পরিবর্তে তাহলে আমি সেখানে কি লিখতে পারি? টি এর পরিবর্তে আমি লিখতে পারি জি। জি তো পিউরিন বেশ। দেখো, তাহলে টি হচ্ছে পিরিমিডিন বেস, আর আমি বললাম পিরিমিডিনের জায়গায় যদি আমি পিউরিন বেস বসাই, কিংবা সি হচ্ছে একটা কি বেশ, বা ধরো এ একটা কি বেশ, পিউরিন বেশ। এই পিউরিন বেসের পরিবর্তে আমি যদি একটা পিরিমিডিন বেশ কি বসাই, সি বসালাম, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্সন। অর্থাৎ তোমাকে আগে ভাবতে হবে যে পিউরিন বেশ এই দুটো আর পিরিমিডিন বেশ এটা, তাহলে পিউরিনের পরিবর্তে আমি যদি পিরিমিডিন বসাই আসে, বা যদি পিরিমিডিনের পরিবর্তে যদি পিউরিন আসে, পিরিমিডিনের পরিবর্তে যদি পিউরিন আসে, কিংবা পিউরিনের জায়গায় যদি পিরিমিডিন বসে, এই যে বেসের যে চেঞ্জ পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্সন। আশা করি বোঝা গেছে। দেখো, এরপর আমরা পড়বো ডুপ্লিকেশন। অর্থাৎ আমরা এটা কি পড়ছি না, ক্রোমোজোমের যে গঠনগত দিক দিয়ে ক্রোমোজোমের যে ভাগগুলো, সেগুলো আমরা দেখছি। আগের দিন কি পড়লাম, ডিলিশন। অর্থাৎ দেখলাম যে ক্রোমোজোমের একটা স্ট্রাকচার, এই যে ধরোটা ক্রোমোজোমের গঠন, সেই ক্রোমোজোমের গঠনের মধ্যে কোনো একটা অংশ, ক্রোমোজোমের কোনো একটা খণ্ড, সেখানকার জিন যদি অপসারিত হয়ে যায়, তখন সেই ক্রোমোজোমটাকে বলা হচ্ছে অপসারিত হয়ে যাওয়া, সেই ক্রোমোজোমটাকে বলা হচ্ছে যে ডিলিশন মানে অপসারিত হয়ে যাওয়া। ওকে? এবং এর দেখালাম যে ডিলিশনের ফলে কি হয়ে থাকে, ক্ষুদ্র বাহুর ক্রোমোজোমের 5 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর মানুষের ক্ষেত্রে অপসারিত হওয়ার ফলে যে রোগ দেখা যায়, ক্লাইডু-চ্যাট সিনড্রোম। ওকে? যার ফলে কি হয়, শিশুর আওয়াজটা বেড়ালের মতো হয়ে থাকে। আজকে আমরা পড়বো নেক্সট হচ্ছে ডুপ্লিকেশন। দেখো, ডুপ্লিকেট মানে কি, আমরা বলি না যে এটা ডুপ্লিকেট মানে আর একটা কপি, তাই তো? ডুপ্লিকেট মানে যেটা ছিল, এটা একটা ধরো জিনিস, এটা ডুপ্লিকেট মানে এটার সেম আর একটা কপি। তাহলে এখানে কি বলবো, ডুপ্লিকেশন মানে ক্রোমোজোমের কোনো অংশ বা জিন যদি একাধিকবার ক্রোমোজোমের মধ্যে থাকে, তখন তাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। কি বললাম?
ক্রোমোজোমের কোনো একটা অংশের দৈর্ঘ্য বারবার পুনরাবৃত্তি ঘটলে তখন তাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। আমি সংজ্ঞাটা লেখাচ্ছি না, বই আছে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর যদি তোমাদের মনে হয় যে না লিখে দেবো, আমি আমাকে গ্রুপে বলবে, লিখে দেবো। তাহলে ডুপ্লিকেশন কি বললাম, যে কপি হওয়া, মানে একটা জিনিস রিপিট হওয়া, ওকে, তাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। যেমন এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে, দেখো এই ক্রোমোজোমের এই অংশটা হচ্ছে ক্রোমোজোমের, ধরো এই অংশটা মার্ক করলাম, ওকে, এই অংশটা অ্যান্ড এটা। তো যদি এই ক্রোমোজোমের, দেখো এটা যদি রিপিট হয়, আকারটা বৃদ্ধি পাচ্ছে। আগে আমরা ডিলিশনের ক্ষেত্রে দেখলাম যে অপসারণ ক্রোমোজোমের কোনো একটা খণ্ড অপসারিত হওয়ার ফলে কি হচ্ছে, সেটা যখন শর্ট হয়ে যাচ্ছে দৈর্ঘ্যটা হ্রাস পাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো এই যে খণ্ড বা যে দৈর্ঘ্যটা বা ক্রোমোজোমের যে অংশ বা জিনগুলো যখন দেখো রিপিট হচ্ছে, দেখো, ওকে, এই রিপিট হওয়াকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। দেখো এই একই অংশ বারবার রিপিট হচ্ছে, বোঝা গেছে? যার ফলে কি হচ্ছে, ক্রোমোজোমের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল। তাহলে এই দুটো অংশ তো ছিল ক্রোমোজোমের, তাহলে এই অংশটা কি হলো, ডুপ্লিকেটেড অংশ। এটা হচ্ছে ডুপ্লিকেটেড অংশ, বোঝা গেছে? তাহলে এই দুটো অংশ ডুপ্লিকেশন ঘটলো, তাই না? দেখো এটা আর এটা, তাহলে ডুপ্লিকেশন কি বলছে না, ক্রোমোজোমের কোনো একটা অংশ বা জিন যদি একাধিকবার ক্রোমোজোমে ব্যবহৃত হয় বা একাধিকবার ক্রোমোজোমে আসে, ওকে, বা ক্রোমোজোমের কোনো একটা অংশের দৈর্ঘ্য যদি পুনরাবৃত্তি হয়, দেখো এটা আবার পুনরায় রিপিট হয়েছে বা একই জিনিস বারবার অবস্থান করেছে, একেই বলা হচ্ছে ডুপ্লিকেশন। ক্লিয়ার? এই ডুপ্লিকেশন 3 রকমের হয়ে থাকে। ডায়াগ্রামটা এঁকে নেবে, তোমাদের বই হয়তো নাও থাকতে পারে। দেখো তাহলে এই ডুপ্লিকেশন 3 প্রকারের হয়ে থাকে। কি কি? ডুপ্লিকেশন 3 ধরনের। এক হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন, একটা হচ্ছে ট্যান্ডেম ডুপ্লিকেশন বা ট্যান্ডাম, যার বইয়ে যেরকম আছে ডুপ্লিকেশন, ওকে। আর একটা হচ্ছে কি না বিপরীত ট্যান্ডেম ডুপ্লিকেশন বা রিভার্স ডুপ্লিকেশন। এটা হচ্ছে বিপরীত ট্যান্ডাম বা রিভার্স ডুপ্লিকেট বা রিভার্স ডুপ্লিকেশন। তাহলে ডুপ্লিকেশন মানে ডুপ্লিকেট হওয়া, ক্রোমোজোমের কোনো একটা অংশ যখন বারবার রিপিট হবে বা জিনের নাম্বার যদি রিপিট হয় তখন তখন তাকে বলা হচ্ছে ডুপ্লিকেশন। আর থার্ড হচ্ছে কি, থার্ড একটা ভাগ আছে যাকে বলা হচ্ছে ডিসপ্লেসড ডুপ্লিকেশন। কি বললাম? থার্ড হচ্ছে ডিসপ্লেসড ডুপ্লিকেশন, ওকে। তাহলে ডুপ্লিকেশন 3 প্রকার: ট্যান্ডাম ডুপ্লিকেশন, বিপরীত ট্যান্ডাম ডুপ্লিকেশন এবং বিপরীত ট্যান্ডাম ডুপ্লিকেশনকে বলা হয় রিভার্স ডুপ্লিকেশন। আর এক ধরনের কি হচ্ছে ডিসপ্লেস ডুপ্লিকেশন। এরপর আমরা একটা একটা করে দেখব। ট্যান্ডাম ডুপ্লিকেশনটা কি দেখো, এরপরে বললাম কি ফার্স্ট ভাগ বললাম ট্যান্ডাম ডুপ্লিকেশন। তো ট্যান্ডাম ডুপ্লিকেশন কি, একটা ক্রোমোজোমের যে জিনগুলো অতিরিক্ত সংখ্যায় থাকে তাদের সজ্জারীতি যদি স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় ওই জিনগুলো সজ্জারীতির মতন, তখন তাকে বলা যায় ট্যান্ডাম। তাহলে ডুপ্লিকেশন মানে বললাম যে একই জিন বা ক্রোমোজোমের অংশ যখন বারবার রিপিট হচ্ছে। আর ট্যান্ডাম ডুপ্লিকেশন কি বলবো না, একটা ক্রোমোজোমের যে জিনগুলো যদি অতিরিক্ত মাত্রায় মানে থাকে, অতিরিক্ত মাত্রায় মানে সেই জিনগুলো যদি রিপিট থাকে, বারবার রিপিট অবস্থায় থাকে, এবং রিপিটটা কী অবস্থা থাকে, স্বাভাবিক যে সজ্জারীতি জিনের পরপর পরপর রিপিট সেইভাবে পাওয়া যায়, তখন সেই অবস্থায় প্রাপ্ত জিনের সজ্জারীতিকে বলা হচ্ছে ট্যান্ডাম রিপিট। তাহলে লিখেছি কি বললাম, যে দেখো একটা ক্রোমোজোমের যে জিনগুলো কি বললাম যে একাধিকবার সংখ্যায় থাকে এবং তাদের সজ্জারীতি যদি স্বাভাবিক হয়, তাদের সজ্জারীতিটা যদি কি হয় না স্বাভাবিক হয় বা স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়, তাহলে ওই যে জিনগুলোর
সজ্জারীতির মতন, কোনগুলো স্বাভাবিক জিনের সজ্জারীতির মতন, তখন তাকে বলা হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন। এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে একটা ক্রোমোজোমের যে জিনগুলো একাধিকবার থাকে বাট কেমন অবস্থায় থাকে, সজ্জারীতি যদি স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়, মানে এখানে সেখানে না বসে যদি একটা নির্দিষ্ট সিকোয়েন্সে রিপিট হয়, সেই জিনগুলোর স্বাভাবিক জিনের সজ্জারীতির মতো দেখতে হয়, তখন তাকে বলা হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন। দেখো তাহলে ডায়াগ্রামটা কি হবে, ডায়াগ্রামটা দেখো, ধরো এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর জিন 3, দেখো এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। ওকে, আমি দেখাচ্ছি ট্যান্ডাম ডুপ্লিকেশন। তাহলে কি বললাম, যে যখন কি হবে, রিপিট হবে, একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তাই না। দেখো কোনটা কোনটা রিপিট, দেখো কীভাবে হয় জিনিসটা, 2 3 নম্বর সিকোয়েন্স জিনের। ওকে, দেখো রিপিটটা কীভাবে হলো, দেখো বোঝা যাচ্ছে, 4, দেখো নিজেরাই দেখে নাও। তাহলে সিকোয়েন্সটা কি হলো, দেখো এই যে 2 3 ছিল, এই 2 3টাই আবার ডাবল হলো, রিপিট হলো, কিন্তু একটা সিকোয়েন্সে বসেছে, তাই না। মানে এমনটা তো হয়নি যে 1-এর পর 3 তারপর 2, বা 1-এর পর 3 তারপরে 2 4 হয়েছে কি। তাহলে ক্রোমোজোমে দেখো জিন, যখন জিনের সজ্জারীতি বা জিনগুলো দেখো দেখো পাশাপাশি, মানে একটা সিকোয়েন্সে রিপিট হয়েছে, যে 2 3 2 3। ওকে, পাশাপাশিভাবে যখন একটা সিকোয়েন্সে রিপিট হয়েছে, বা স্বাভাবিক যেমন সজ্জারীতি হয় 1 2 3, সেরকম 2 3 পরপর স্বাভাবিক মানে অবস্থায় স্বাভাবিক সজ্জারীতির মতো রিপিট হয়েছে, তখন তাকে বলা হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন। তাহলে যে ডুপ্লিকেশনে, বা আমরা বলতে পারি যে ক্রোমোজোমে জিনগুলো তারা একাধিকবার রিপিট হয় বা অতিরিক্ত মাত্রায় তাদের সজ্জারীতি স্বাভাবিকভাবে পরিবর্তন হয়। বোঝা গেছে কি বললাম, যে যদি একটা ক্রোমোজোমে জিনগুলো অতিরিক্ত সংখ্যায় থাকে, দেখো অতিরিক্ত 2 3টে অতিরিক্ত দুবার আছে, অতিরিক্ত সংখ্যায় থাকে এবং তাদের সজ্জারীতি যদি স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়, মানে 1 2 3 2 3 এই স্বাভাবিক অবস্থায় রিপিট হচ্ছে, তখন যেটা স্বাভাবিক জিনের মতো। স্বাভাবিক জিনের কি ছিল 1 2 3, তাহলে 2 3টা পাশে পরপর আছে, এখানেও 2 3 পরপর আছে, কিন্তু রিপিট হয়েছে, এটাকে বলা হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন। তাহলে যেখানে মনে রাখবে যে জিনের পরিবর্তনটা বা জিনের সিকোয়েন্সটা যখন স্বাভাবিক অবস্থায় যখন রিপিট হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে, বা রিপিটটা যখন স্বাভাবিক অবস্থার স্বাভাবিক ক্রোমোজোমের মতো হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ট্যান্ডাম ডুপ্লিকেশন। আশা করি বোঝা গেছে। তাহলে এটা কি বলতে পারি, ট্যান্ডাম ডুপ্লিকেশন। দেখো এবার ডুপ্লিকেশনের সেকেন্ড ভাগ কি বললাম, যে বিপরীত ডুপ্লিকেশন। সেকেন্ড ভাগটা বললাম যে বিপরীত ট্যান্ডেম ডুপ্লিকেশন, বা একে বলা হচ্ছে রিভার্স ডুপ্লিকেশন। একে বলা হয় রিভার্স ডুপ্লিকেশন। এইটা কি, দেখো বিপরীত বলা হয়েছে, নামটা শুনে কি মনে হচ্ছে, রিভার্স। তাহলে যেভাবে স্বাভাবিক সিকোয়েন্সে রিপিট হওয়ার কথা সেভাবে নিশ্চয়ই হবে না, নামটা থেকে বুঝতে পারছো। তাহলে অপরদিকে যে ডুপ্লিকেশনে জিনের সজ্জারীতি যদি বিপরীত বিন্যাসে থাকে, তখন তাকে বলা হচ্ছে রিভার্স ট্যান্ডাম। তাহলে কি বললাম, যে ডুপ্লিকেশনে যদি জিনগুলোর সজ্জারীতি যদি বিপরীতভাবে থাকে, যদি বিপরীত বিন্যাসে হয়, তখন তাকে বলা হচ্ছে যে বিপরীত ট্যান্ডাম বা রিভার্স ট্যান্ডাম। বোঝা গেছে। তাহলে এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে হয়ে আছে। ওকে, দেখো স্বাভাবিক জিনটা কোনটা, ওকে দেখো স্বাভাবিক অবস্থায় পাওয়া যাচ্ছে কোনগুলো, স্বাভাবিক জিনগুলো কোনগুলো দেখো, এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম।
স্বাভাবিক ক্রোমোজোম যেখানে দেখো জিনের সিকোয়েন্সটা পরপর পরপর আছে সজ্জারীতি। ওকে, এবার আমি বলেছি ট্যান্ডেম রিভার্স, তা সেই ক্ষেত্রে কি হবে দেখো, রিভার্সের ক্ষেত্রে কি হয় দেখো, যদি জিনটা বিপরীত দিকে বসে, মানে দুইটা এদিকে হওয়ার কথা, সেই দুইটা কোন দিকে হবে, সেই দুইটা এইভাবে হচ্ছে। দেখো তাহলে রিভার্সের ক্ষেত্রে কি বললাম, যে যদি জিনের সজ্জারীতিটা বিপরীত বিন্যাসে হয়, দেখো তাহলে 1 2 3, দেখো 3 2 মানে 2 3 হয়েছে বিপরীত দিকে, 2 এর পর 3, সেখানে বিপরীত দিকে সজ্জারীতি হচ্ছে 2 3, মানে পরপর হওয়ার কথা তো, যে 1 2 3 বা 2 3, কিন্তু এক্ষেত্রে দেখো আগেরটা যেমন দেখলাম ট্যান্ডামে যে 2 3 মানে পরপর অবস্থিত সিকোয়েন্স, 2 3 তো পরপর সিকোয়েন্স না, সেই 2 3টা যদি পরপর রিপিট হয় তখন সেটাকে বলা হচ্ছে যে ট্যান্ডাম। আর যদি এরকম হচ্ছে যে 2 3 3 2, মানে 2 বিপরীত দিকে 2 3 2 3 সামনের দিকে, 2 3 বিপরীত দিকে, যখন বিপরীত ক্রমে যখন জিনটা সজ্জারীতি বসবে মানে রিপিট হবে, তখন তাকে বলা হচ্ছে কি বিপরীত বা রিভার্স ট্যান্ডাম ডুপ্লিকেশন। ওকে, দেখো 2 3টা হচ্ছে তোমার স্বাভাবিক সিকোয়েন্স, আমরা স্বাভাবিক সিকোয়েন্স বলতে 1 2 3 4 5 6 7 স্বাভাবিক তো, যদি উল্টো দিকে বসে যায় কোনো কারণে, যে 2 3 দেখো বিপরীত দিকে বসে গেছে 2 3, তাহলে যদি বিপরীত দিকে জিনের সজ্জাক্রমটা রিপিট ভাবে বসে তখন সেটাকে বলা হচ্ছে যে বিপরীত বা ট্যান্ডাম ডুপ্লিকেশন। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে জিনের সজ্জারীতি 2 3, দেখো যখন বিপরীত দিক থেকে বসেছে, বিপরীত দিক থেকে সজ্জারীতিটা হয়েছে 2 3, এটাকে বলা হচ্ছে কি রিভার্স, একে বলা হচ্ছে রিভার্স ট্যান্ডাম। এইগুলো হচ্ছে বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে, শুধু নোট করে রেখে দিলে হবে না যে ট্যান্ডাম ডুপ্লিকেশন কোনটা, জিনের সিকোয়েন্স পরপর রিপিট হচ্ছে, রিভার্স ট্যান্ডাম কোন কীভাবে হচ্ছে, এগুলো বাড়িতে নিজেরা খাতায় একবার করে প্র্যাকটিস করবে, তাহলে মনে থেকে যাবে। দেখো ডিসপ্লেসড ডুপ্লিকেশন কাকে বলবো, ডিসপ্লেসড ডুপ্লিকেশন হচ্ছে যে জিনগুলো একাধিকবার আসবে তারা যদি একই স্থানে না বসে ক্রোমোজোমে অন্য জায়গায় আসে। বারবার বলছি ডুপ্লিকেশন মানে একটা ক্রোমোজোমে বা ক্রোমোজোমে জিন সংখ্যা যদি বারবার রিপিট হয়। ওকে, এই যে বারবার রিপিট হচ্ছে, এই রিপিট হওয়াকে বা একাধিকবার বসাকেই বলা হচ্ছে ডুপ্লিকেশন। তার মধ্যে ট্যান্ডাম দেখলাম, বিপরীত দেখলাম, ডিসপ্লেস। বলছে এই যে রিপিট হচ্ছে, এই রিপিটটা যদি পরপর না হয়ে অন্য স্থানে গিয়ে রিপিটটা হয়, বা তারা যদি জিনগুলো একাধিকবার আসবে কিন্তু তারা যদি একই স্থানে না বসে ক্রোমোজোমের অন্য জায়গায় গিয়ে স্থাপিত হয়, তখন তাকে বলা হচ্ছে ডিসপ্লে ডুপ্লিকেশন। যেমন দেখে নাও এক্সাম্পলটা কেমন হবে। স্বাভাবিক ক্রোমোজোম, এগুলো হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। ওকে, নর্মাল ক্রোমোজোম, আর কি হচ্ছে রিপিটটা কিভাবে হয় দেখো, ভালো করে লক্ষ্য করবে। দেখো দেখেছো কিভাবে রিপিট হলো, দেখো তাহলে দেখো 1 2 3 4 5 6, ওকে এই পোর্শনটা এখানে এলো, আর ক্রোমোজোমগুলো একাধিকবার রিপিট হয়েছে, দেখো 2 3 একাধিকবার রিপিট হয়েছে, কিন্তু 2 3টা কোথায়, ক্রোমোজোমের যে কোনো জায়গায় গিয়ে বসে গেছে, বা ক্রোমোজোমের একই জায়গায় মানে পাশাপাশি রিপিট না হয়ে তারা যখন অন্য স্থানে গিয়ে বসে তখন তাকে বলা হচ্ছে ডিসপ্লেসড ডুপ্লিকেশন। ডিসপ্লেসড বোঝা গেছে, অর্থাৎ ডিসপ্লেস মানে সরে যাওয়া, মানে ক্রোমোজোমের জিনগুলো রিপিট যখন একাধিকবার বসছে তখন পাশাপাশি না বসে তারা ক্রোমোজোমের যে কোনো জায়গায় গিয়ে স্থাপিত হচ্ছে, এই ধরনের ডুপ্লিকেশনকে বলা হচ্ছে ডিসপ্লেস ডুপ্লিকেশন। একে বলা হয় ডিসপ্লেসড ডুপ্লিকেশন। ওকে, তাহলে এই যে 3টি ডুপ্লিকেশন পড়ালাম এগুলো ড্রয়িং করে খাতাতে ভালো করে রেডি করবে। দেখো তাহলে একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। স্বাভাবিক ক্রোমোজোম,
দেখো স্বাভাবিক ক্রোমোজোমের সজ্জারীতি, ওকে। আচ্ছা, সেখান থেকে আমি ফার্স্ট বলেছি ট্যান্ডম। ট্যান্ডমের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যখন জিন যখন সজ্জারীতি যখন পাশাপাশি ভাবে রিপিট হবে, তাই না, তখন সেটাকে আমরা বলছি ট্যান্ডম। তাহলে এটা হচ্ছে কি ক্রোমোজোম, স্বাভাবিক ক্রোমোজোম, এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম, ওকে। দেখো এই 2-3 রিপিট হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার পরপর স্বাভাবিক অবস্থায় জিনের সজ্জারীতি রিপিট একাধিকবার বসেছে, একে বলা হচ্ছে ট্যান্ডেম ডুপ্লিকেশন, ওকে। আর যখন কি হবে বিপরীত পর্যায়ে বসবে, তোমরা ডায়াগ্রামটা একটু ভালো করে সুন্দর করে আঁকবে। বোর্ডটা ছোট বলে দেখো আমি দেখাতে পারছি না, কি হলো বিপরীত দিকে বসছে, দেখো, তাই না, লক্ষ্য করে দেখো এই যে 2-3, এই 2-3টা কোন দিকে বসেছে না, জিনের সজ্জারীতির উল্টো দিকে বিপরীত দিকে বসেছে, তাই না। তাহলে একে কি বলা হচ্ছে, যে রিভার্স ট্যান্ডাম, একে আমরা বলতে পারি যে রিভার্স ডুপ্লিকেশন, ওকে। আর লাস্ট যেটা দেখালাম, আর জায়গা নেই বলে বোর্ডটা ছোট যেহেতু আমাকে এভাবে দেখাতে হচ্ছে, দেখো রিপিটটা কোথায় হয়েছে, দেখো রিপিট হয়েছে, বাট রিপিটটা জিনের ক্রোমোজোমের সজ্জারীতে যে কোনো জায়গায় গিয়ে রিপিট হয়ে গেছে, তো এটাকে কি বলা হচ্ছে ডিসপ্লেসড ডুপ্লিকেশন, ওকে, এটা মনে রাখবে। তাহলে কিভাবে রিপিটটা হলো দেখো, ডায়াগ্রামগুলো ভালো করে এঁকে নেবে নিজেরা খাতায় ক্লাস চলাকালীন। দেখো আর একটা এক্সাম্পল দিই, তোমরা ড্রসোফিলা, তোমরা এটা পড়েছো ক্রোমোজোম পড়ার সময়, জেনেটিক্স পড়ার সময়, তো ড্রসোফিলার চোখ স্বাভাবিকের থেকে হচ্ছে তোমার ডিম্বাকার হয়, ওকে, মানে হচ্ছে তোমার B+ আর B+ ক্রোমোজোম, ঠিক আছে। ড্রসোফিলার চোখটা স্বাভাবিকের থেকে ডিম্বাকৃতি হয়, আর ড্রসোফিলার চোখের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যাকে ফ্যাসেট বলা হয়, সেটার সংখ্যা কত থাকে না 709টি থাকে, ঠিক আছে। এরপরে ধরো এই মাছির এক্স ক্রোমোজোমের, যদি এক্স ক্রোমোজোমের 16 নম্বর এ অংশটা, ড্রসোফিলার মাছির এক্স ক্রোমোজোমের 16 নম্বর এ অংশটা যদি কি হয় না, দুটি এক্স ক্রোমোজোমের যদি একটাতে দুইবার আসে, মানে বোঝা গেছে যে স্বাভাবিকের তুলনায় ড্রসোফিলার চোখ হচ্ছে ডিম্বাকৃতি এবং যার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত, যেটাকে ফ্যাসেট বলা হয়, যার সংখ্যা 779টা। এক্স ক্রোমোজোমের, সেই ড্রসোফিলার মাছির এক্স ক্রোমোজোমের 16 নম্বর অংশটা যদি দুইবার রিপিট হয়, ক্রোমোজোমের একটাতে যদি দুইবার রিপিট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আর অন্যটা দুটি এক্স ক্রোমোজোম একটাতে যদি দুবার রিপিট হয় 16 নম্বর এ অংশটা, এক্স ক্রোমোজোমের 16 নম্বর এ অংশটা ড্রসোফিলার মাছির ক্ষেত্রে যদি একটা ক্রোমোজোমে দুইবার আসে আর একটা ক্রোমোজোম যদি স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে কি হচ্ছে, এই যে পুঞ্জাক্ষী, সেই পুঞ্জাক্ষীটা বার আকৃতির হয়, কি বললাম, পুঞ্জাক্ষীটা বার আকৃতির হয়ে থাকে, আর এই ফ্যাসেটের সংখ্যাটা কমে যায়, কত হয়, কমে গিয়ে 358টি হয়, বোঝা গেছে। চোখটা আর একটু বড় আকৃতি হয়। আবার যদি দুটি ক্রোমোজোমে, দেখো একটু ভালো করে বলছি, হ্যাঁ, ড্রসোফিলার মাছির চোখ হচ্ছে স্বাভাবিকের থেকে ডিম্বাকার, ওকে, এবং যার ফ্যাসেটের সংখ্যা হচ্ছে 789টি, আর ক্রোমোজোম কত, B+। এই ফ্যাসেট মানে হচ্ছে তোমার এই চোখ বা পুঞ্জাক্ষী যে ছোট ছোট অংশ নিয়ে গঠিত, তাকে ফ্যাসেট বলা হয়। এবার কি হচ্ছে, এই মাছির এক্স ক্রোমোজোমের, বুঝবে ভালো করে, এই মাছির এক্স ক্রোমোজোমের, এটা লিখলাম না, এটা মানে ক্রোমোজোম,
এক্স ক্রোমোজোমের এই 16 নাম্বার এই অংশটি যদি দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটাতে দুইবার রিপিট হয়, দুইবার আসে, বোঝা গেছে? এই 16 অংশটা ক্রোমোজোমের একটা এক্স ক্রোমোজোম যদি দুবার আসে আর আচ্ছা তাহলে দেখো কি বললাম যে 16 নম্বর অংশটা যদি একটা ক্রোমোজোমের মধ্যে দুইবার আসে আর একটা ক্রোমোজোমের মধ্যে যদি স্বাভাবিক থাকে, ওকে, তখন কি হবে? এই যে ফ্যাশেটের সংখ্যা তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে যদি 16টা দুইবার রিপিট হয় আর অন্য এক্স ক্রোমোজোমটা অন্যটি যদি স্বাভাবিক থাকে, তাহলে কি হবে? এই পুঞ্জাক্ষীরটা মানে চোখের আকারটা বড় হবে, পুঞ্জাক্ষীটি বার শেপ হবে, বার আকৃতির হয়, ওকে, এটা মুছে দিচ্ছি। তাহলে 16 নম্বর ক্রোমোজোমের 16 নম্বর অংশটি যদি ড্রসোফিলার মাছির ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমে দুইবার আসে আর অন্যটি স্বাভাবিক থাকে, তাহলে পুঞ্জাক্ষীটি কেমন হবে? না, পুঞ্জাক্ষীটি লম্বাটে বা বার আকৃতির হয়ে থাকে, আর ফ্যাশেটের সংখ্যাটা কমে যায়, ওকে, ফ্যাশেটের সংখ্যাটা কত হবে? কমে 358টি। আবার যদি দুটো এক্স ক্রোমোজোমে কি হয়? এই 16 নম্বর অংশটা রিপিট হয়, এই অংশটি একাধিকবার আসে, দেখো একাধিকবার আসে, তাহলে কি হবে? পুঞ্জাক্ষীটি আরো বড় হয়, পুঞ্জাক্ষীটি কি হয়? লম্বা হয়, আরো লম্বাটে হয়, আর ফ্যাশেটের সংখ্যা কমে 68 হয়, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ডুপ্লিকেশনের ফলে ঘটে থাকে। যদি বলে ডুপ্লিকেশনের প্রভাবে কি হয়, প্রভাব আর ফলাফল একই জিনিস। দেখো এবারে ইনভার্সন কাকে বলবো? ইনভার্সন হচ্ছে যে ক্রোমোজোমের কোন একটা অংশ যদি বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে 180 ডিগ্রি ঘূর্ণনের পর বিপরীত সজ্জাক্রমে স্থাপিত হয়, তখন তাকে বলা হচ্ছে ইনভার্সন। ইনভার্সন কাকে বললাম? যে কোনো ক্রোমোজোমের, বোঝা গেছে? তাহলে কোনো ক্রোমোজোমের একটা অংশ যদি বিচ্ছিন্ন হয়ে মানে সরে গিয়ে 180 ডিগ্রি ঘূর্ণনের পর যদি আবার বিপরীত দিকে স্থাপিত হয়, তখন তাকে বলছে ইনভার্সন। মানে ধরো এটা একটা ক্রোমোজোমের দণ্ড, ঠিক আছে? তাহলে আমরা 180 ডিগ্রি কোনটাকে বলছি? এই যে পুরো অংশটাকে বলছি 180 ডিগ্রি। ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশনে এটা হচ্ছে 90, তাই তো? 90 ডিগ্রি লম্ব আর ভূমি, 90 ডিগ্রি, এটা 90। তাহলে এই যে 180 ডিগ্রি, ধরো এখানে কিছু জিন আছে এ বি সি ডি, ওকে, সি ডি ই এফ জি এইচ। তাহলে বলছে যে যদি এই যে ই আর ডি যদি 180 ডিগ্রির বিপরীত ক্রমে সজ্জাটিতে বসে, মানে কীরকম? সি এখানে ই হলো আর এখানে ডি, দেখো বোঝা গেছে? তাহলে কি হলো? ক্রোমোজোমের সজ্জাটিটা, ক্রোমোজোমের একটা অংশ যদি 180 ডিগ্রি আলাদা হয়ে যায়, এ এবং ই দুটো বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে 180 ডিগ্রি পজিশনে বিপরীত ঘূর্ণনের পর তারা দেখো ইডি বিপরীত ক্রমে অবস্থান করেছে, তখন তাকে বলছে ইনভার্সন। ইনভার্সন মানে হচ্ছে তোমার বিপরীত বা ঘূর্ণন বা ঘুরে যাওয়া, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে, মানে এখানে ছিল ই আর এখানে ছিল ডি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 ডিগ্রি। যদি এটা ঘুরে যায় তাহলে কি হবে? ডি আর ই, ওকে। তাহলে এই যে 180 ডিগ্রি ঘূর্ণনের পর বিপরীত সজ্জাক্রমে অবস্থানটাকে বলা যায় ইনভার্সন, বোঝা গেছে? এই ইনভার্সন হচ্ছে দুইভাবে হয়ে থাকে। ইনভার্সন দুই প্রকারের, কি কি দেখো, সেটা হচ্ছে একটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন, এক হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন, আর হচ্ছে দুই হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। সেকেন্ড হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তো পেরিসেন্ট্রিক ইনভার্সনটা কি না, ক্রোমোজোমের কোনো অংশ বা কেটে ভেঙে যাওয়া অংশ যদি সেন্ট্রোমিয়ারে থাকে, ক্রোমোজোমের কর্তৃত অংশটি যদি সেন্ট্রোমিয়ারে থাকে, তখন তাকে বলছে প্যারাসেন্ট্রিক। তোমরা আগে পড়েছো না ক্রোমোজোম পড়ার সময়? প্যারাসেন্ট্রিক, পেরিসেন্ট্রিক পড়েছিল না তোমরা? দেখো
এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। ওকে, এটা হচ্ছে স্বাভাবিক ক্রোমোজোম। এগুলো ক্রোমোজোম এর সংখ্যা, নাম্বার, ক্রোমোজোম নাম্বার। যদি ধরো কি হচ্ছে বলেছি 180 ডিগ্রি সবসময় না, তাহলে পেরিসেন্ট্রিক কোনটা বললাম? পেরিসেন্ট্রিক বলতে যদি চেঞ্জটা বা কর্তিত অংশটা, পরিবর্তিত অংশটা যদি সেন্ট্রোমিয়ারের মধ্যে থাকে, মানে পরিবর্তনটা, ঘূর্ণনটা যদি সেন্ট্রোমিয়ারের কাছাকাছি থাকে, তখন তাকে বলছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। মানে এ ক্রোমোজোম বি সি, দেখো সেন্ট্রোমিয়ার এই অঞ্চলটা তোমরা সবাই জানো, এটা যদি ক্রোমোজোম ধরি আমরা, সরল ক্রোমোজোমের গঠন, তাহলে ভিতরে থাকে কি ক্রোমাটিড, বাইরে ক্রোমোজোমের বাহু, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ারের কাছে কোন কোন আছে? ডি আর ই। তাহলে ডি আর ইটা যদি 180 ডিগ্রি চেঞ্জ হয় তাহলে কী হবে? ই আর ডি। বোঝা গেছে? বাকিটা যা আছে তাই। তাহলে দেখো এই অঞ্চলটা চেঞ্জ হলো। ওকে, সেন্ট্রোমিয়ারের কাছাকাছি যদি সজ্জাক্রমটা পরিবর্তিত হয় তখন তাকে বলছে যে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। ক্লিয়ার? আর পেরিসেন্ট্রিক ইনভার্সন কোনটা না? ক্রোমোজোমের যে কর্তিত অংশ যদি 180 ডিগ্রি ঘুরে পুনরায় যুক্ত হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অঞ্চলে যদি না হয়, মানে পরিবর্তন যদি সেন্ট্রোমিয়ারে না থাকে কিন্তু 180 ডিগ্রি চেঞ্জ হবে, মানে তাহলে ডি আর ই এর মধ্যে ঘূর্ণনটা হয়েছে সেন্ট্রোমিয়ার বরাবর। আর প্যারাসেন্ট্রিক মানে বললাম যে যদি ঘূর্ণনটা, অর্থাৎ ক্রোমোজোমের যে কর্তিত অংশটা যদি সেন্ট্রোমিয়ার অঞ্চল বরাবর না হয়, বাট 180 ডিগ্রির ঘূর্ণন হয় যুক্ত। দেখো বি আর এ, স্বাভাবিক ক্রোমোজোম তো এটা না, এ বি। দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে এখানের মধ্যে যখন 180 ডিগ্রি দ্বারা চেঞ্জ পরিবর্তন হয়েছে তখন দেখা হচ্ছে প্যারাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার? ইনভার্সন তাহলে কি বোঝা গেছে? এগুলো খাতাতে বাড়িতে প্র্যাকটিস করবে লিখে লিখে। দেখো এবারে এই ইনভার্সনের ফলে কি ঘটে? মিওসিসের সময় ইনভার্টেড ক্রোমোজোমের ক্রসিং ওভার ঘটার ফলে, মানে ওই যে চেঞ্জ হয়ে যাওয়া অংশের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটে তাহলে হতে পারে ডাইসেন্ট্রিক বা দুটি সেন্ট্রোমিয়ার যুক্ত অংশ পাবো, কিংবা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম সৃষ্টি হতে পারে যেখানে ক্রোমোজোম অনুপস্থিত থাকে। যেখানে সেন্ট্রোমিয়ার অনুপস্থিত থাকে। এখানে কী হবে? যেখানে সেন্ট্রোমিয়ার অনুপস্থিত থাকে, সেন্ট্রোমিয়ার। তাহলে বোঝা গেছে? আমরা পড়েছি না ক্রোমোজোম পড়ার সময় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম পড়িনি? তাহলে সেটা কীভাবে সৃষ্টি হচ্ছে বুঝতে পারছো? এই ইনভার্সনের ফলে। ওই ইনভার্সন মানে 180 ডিগ্রি চেঞ্জ হওয়া অঞ্চলের মধ্যে যদি ক্রসিং ওভার হয় তাহলে হতে পারে যে দুটো সেন্ট্রোমিয়ার যুক্ত অঞ্চল হবে। আমরা তো আগে বলেছি যে একটা ক্রোমোজোমের মধ্যে দুটো সেন্ট্রোমিয়ার থাকতে পারে, তিনটে সেন্ট্রোমিয়ার থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই জন্য হয় ডাইসেন্ট্রিক হবে কিংবা অ্যাসেন্ট্রিক সৃষ্টি হবে। আর অ্যানাফেজ দশায় দুটি সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোম দুটি মেরুর দিকে যখন টান অনুভব করে ট্রাইসেন্ট্রিক ব্রিজ গঠন করে, এই ধরনের ক্রোমোজোম দ্বিবিভক্ত হয়ে দুটি মেরুতে গমন করে, খণ্ডিত অংশের ক্রোমোজোমগুলি নিষ্ক্রিয় হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে ইনভার্সনের ফল।